নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আমরা প্রত্যেকেই জানি যে সফলতা শব্দটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মা বাবাই চান পড়াশোনায় সন্তান সফলতা পাক এবং মনের মতো রেজাল্ট করুক। আসলে আমার সন্তান স্কুল লাইফে ক্লাস 1 থেকে ক্লাস 9 অবধি কত নম্বর পেয়েছে, ফার্স্ট হয়েছে না লাস্ট হয়েছে কেউ দেখবে না। মাধ্যমিকে তার কত নম্বর হলো সেটা সবাই দেখবে এবং দিনের শেষে অর্থাৎ পড়াশোনার শেষে সে কতদূর অর্থ রোজগার করতে পারলো, কতটা মানুষের মতো মানুষ হলো, সফল হলো, এটা মানুষজন দেখবে। অবশ্যই ভালো এস্টাবলিশমেন্ট ছাড়া তো জীবনে কিছুই করা যায় না, কিছুই পাওয়া যায় না। ধরুন সন্তান পড়তে চাইছে না, খাটতে চাইছে না, অমনোযোগী, সচেতন বাবা মায়েরা কি করবেন? দেখুন, আমি একটা কথা বলি, অনেক সময় এটা দেখা যায় যে সন্তান আপনাদের কথা শুনছে না বা সব ব্যাপারে একটা না না ভাব, অমনোযোগিতা, কাল করব, পরে করব, পরশু করব, কথা শুনছে না, কোনো কথাই পাত্তা দিচ্ছে না, এই ধরনের সমস্যা যদি হয়, আর অনেকের আছে তারা এমনি যথেষ্ট ব্যবহার ভালো, সব ভালো, বাবা মাকে মান্যতাও দেয়, কিন্তু আসল কাজটা করে না, অর্থাৎ পড়াশোনা যেটা করা দরকার সেই কাজটাই করে না, হয়তো চুপ করে বই খুলে বসে আছে, এই ধরনের প্রবলেম নিয়ে বিভিন্ন সময়ই বাবা মারা জেরবার হয়ে যান। আমি আজকে আপনাদের যেটা বলবো যে তাদের সাথে কীরকম ব্যবহার করলে তারা আপনার কথাটাও শুনবে এবং আপনার প্রবলেমটাও সলভ হবে, অর্থাৎ আপনার সন্তান ঠিকমতো যাতে পড়াশোনা করবে। আমি কতগুলো পয়েন্ট বলছি, পয়েন্টগুলো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, পরবর্তীতেও আপনারা প্রোগ্রামের শেষেও আবার এটা দেখেও নিতে পারেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সন্তানকে কখনো একটানা পড়তে বসার জন্য চাপ দেবেন না। একটানা পড়তে বসা মানে সেই বসলো সকালবেলা, সেখান থেকে সে বসেই আছে পড়ে যাচ্ছে, এটা করবেন না। তাকে মাঝে মাঝে তাকে একটানা একদম পড়তে বসার চাপ দেবেন না এবং চেষ্টা করুন তাকে প্রতি 2 ঘন্টা অন্তর, যখন সে পড়াশোনা করছে একটানা, তখন তাকে 2 ঘন্টা অন্তত 10 মিনিটের ব্রেক দিন। মানে একটু মনটা অন্যমনস্ক হলো, একটু পড়াশোনা থেকে শুরু 10 মিনিট সে ঘুরলো, কথা বললো, আবার পড়তে বসলো, ঠিক আছে। পড়তে বসার আগে পেন, পেন্সিল, বই, খাতা, জলের বোতল এগুলো তার পাশে গুছিয়ে দেবেন। খাটে বসে খাটে শুয়ে পড়াশোনা হবে না, এটা খুব পরিষ্কার কথা। এটা আপনাকে আপনার সন্তানকে সবসময় বোঝাতে হবে যে খাটে বসে খাটে শুয়ে আরাম দিয়ে, মানে বেশ একটা কি বলবো, মানে ঠেসান দিয়ে, মানে খুব একটা আধশোয়া হয়ে অনেক সময় অনেককে আমি দেখেছি পড়ছে বিছনায় শুয়ে পড়ছে। এই জিনিসগুলো একদম চলবে না। একদম পরিষ্কার তাকে বলবেন যে পড়াশোনা একটা কাজ, একটা বিশেষ জরুরি কাজ, এবং সেটা কিন্তু খাটে বসে খাটে শুয়ে আরাম করে কোথাও একটা মানে বেশ আটকাত হয়ে ওইভাবে কিন্তু পড়াশোনা চলবে না। খাট হচ্ছে বিশ্রাম, আরাম, ঘুমানোর জায়গা, খাট পড়াশোনার জায়গা নয়। এই কথাটা ছেলেমেয়েকে একদম পরিষ্কার বোঝাতে হবে। পড়াশোনা করতে চাইলে অবশ্যই টেবিল চেয়ারের ব্যবস্থা করবেন। এটা আমি বিশেষভাবে মনে করি যে টেবিল চেয়ারের ব্যবস্থা করা, বা অনেক সময় অনেকে হয়তো দেখা গেল যে সে হয়তো মেঝেতে বসে পড়ছে, সামনে একটা টুলের মতো রয়েছে, তার উপর রেখে পড়ছে। তবে আমার সব থেকে ভালো মনে হয় যে টেবিল চেয়ার, ভালো পড়াশোনা যখন আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে তখন পড়াশোনার জন্য অবশ্যই আপনি তার টেবিল চেয়ারের ব্যবস্থা করুন। কেন, নর্মালি যখন সে স্কুল যাচ্ছে তখনও সে টেবিল চেয়ারে বসেই করছে, পরবর্তীতে যখন একজন বড় মানুষ অফিস যাচ্ছে তখনও সে টেবিল চেয়ারে বসেই করছে। সুতরাং টেবিল চেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, খাট হচ্ছে কি বিশ্রামের জায়গা, আরামের জায়গা, রিল্যাক্সেশনের জায়গা, ঘুমানোর জায়গা। সুতরাং আবারও বলছি, কোনোভাবেই ছেলে মেয়েকে খাটে বসে খাটে শুয়ে অতিরিক্ত আরামদায়কভাবে বসে এটা দিয়ে কিন্তু পড়াশোনা, এইভাবে পড়াশোনাটা অ্যালাউ করবেন না। কেন, যখন সে পরবর্তীতে চাকরি করতে যাবে, অর্থ রোজগার করতে যাবে, তখন নিশ্চয়ই সে খাটে বসে খাটে শুয়ে সেভাবে তো সে পড়তে পারবে না। সুতরাং ছোটবেলা থেকেই তাকে অভ্যেস করান। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ছোটদের মনে মনে পড়া চলবে না, তাকে জোরে পড়তে হবে। সে যে পড়ছে সেটা যেন আপনি শুনতে পান। আমি অনেক সময় এই সমস্যা নিয়ে বাবা মারা আমার কাছে আসেন যে ছেলে মেয়ে বলছে আমরা পড়ছি মানে মনে মনে পড়ছি। এবার তারা কোনো শব্দ করে বা কোনো আওয়াজ করে পড়ছে না, এবং যার ফলে যেটা হচ্ছে যে সে পড়ছে কি পড়ছে না আদৌ এটা বোঝা যায় না। আর একটা কথা, এক্স্যাক্টলি ছোটবেলায় তুমি পড়ছো, তুমি নিজের কানে শুনবে, কোনো ভুল পড়ছো কিনা,
কানে শুনবে এবং কান থেকে যখন শব্দটা তোমার মাথায় যাবে সেটা তোমার মনে রাখতে সুবিধা হবে। এই কথাটা ভীষণ ছোটবেলায় আমাদেরকে বলা হতো, কথাটা কিন্তু খুব সত্যি। বহু সময় দেখা যায় যে কোনো ছেলে বা মেয়ে পড়াশোনা করছে কিন্তু অ্যাকচুয়ালি সে চুপ করে মনে মনে পড়ছে। এবার এই যে মনে মনে পড়ছে, সে পড়ছে নাকি সে হাবিজাবি চিন্তা করছে নাকি সে বসে বসে অন্য কিছু ভাবছে, আপনি সেটা ধরতে পারবেন না। সুতরাং আমি সবসময় বলবো একদম পরিষ্কারভাবে সন্তানকে বলবেন পড়াশোনা একটা কাজ। যখন সে স্কুলে যাচ্ছে তখন তো সে নিশ্চয়ই মনে মনে, যদি সে তার প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না, তাকে তো তখন কথা বলেই, তো তার স্যার বা মিস যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করে তাকে কিন্তু কথা বলেই উত্তরটা দিতে হবে। সুতরাং বাড়িতেও পড়ার সময় সেই জিনিসটাই তাকে বলবেন যে তোমাকে কিন্তু জোরে পড়তে হবে এবং তোমার কথা যেন আমরা শুনতে পাই, শুনতে না পেলে হবে না। আর একটা জিনিসও আছে, আমরা গল্পের বই মনে মনে পড়তে পারি কেন? গল্পের বইটা কেউ আমাদের ধরবে না পরবর্তীতে যে গল্পের বই থেকে কিছু কি শিখলে বলো, এটা না। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই সেটা তো শিক্ষার জিনিস। সুতরাং সেখানে কিন্তু ওই মনে মনে পড়া, চুপ করে থেকে বই নিয়ে বসে থাকা, এগুলোকে একদম আপনাদের অ্যালাউ করতে আমি অবশ্যই বারণ করব। আচ্ছা, আমি আরও কথা বলবো, সেটা হচ্ছে যে সন্তানের পড়াশোনার সময় তার পড়াগুলি যেন তার কানে যায়, এবং কানে যদি না যায় সেটা অনেক সময় মনে রাখা সম্ভব হয় না। আমরা যখন গল্পের বই পড়ি, গল্পের বই কিন্তু আমাদের মনে রাখতে হয় না, কিন্তু যখন কেউ পড়াশোনা করছে তখন সবসময় তাকে ওই যে কথাটা বললাম, জোরে পড়তে হবে, চেয়ার টেবিলে বসে পড়তে হবে, এমনভাবে পড়াশোনা করতে হবে এবং সে যে পড়ছে সেটা তার বাড়ির লোক যেন শুনতে পায়। এবং পড়াশোনার নিয়মই তাই যে যখন আমি জোরে পড়বো তখন সেই কথাগুলি কানের ভেতর দিয়ে আমার মাথায় যাচ্ছে এবং সেটা আমাদের পড়াশোনাটাকে মনে রাখার ক্ষেত্রে সাহায্য করছে। এই পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং আপনার সন্তান সেটা করছে কিনা আপনি অবশ্যই সেটা লক্ষ্য করুন। সন্তানকে কখনো মানসিক স্ট্রেস দেবেন না। অনেক সময় আমি দেখেছি কিছু কিছু বাবা মা সন্তানদের ওপর অত্যন্ত চাপ তৈরি করেন, ওই জিনিসটাও একদম ভালো নয়। দেখুন, সবার সন্তানই ফার্স্ট হবে এটা নয়, অনেক সন্তান মিডিওকার আছে, অনেক সন্তান খুব ভালো আছে, অনেক সন্তান হয়তো ততটা ভালো নয় পড়াশোনায়। তো এমন তাকে বুঝিয়ে বলতে হবে, তাকে বেশি করে সময় দিতে হবে, সে যে ঠিকভাবে পড়াশোনা করছে, আর জোরে পড়াটা কিন্তু মাস্ট। সে যে ঠিকভাবে পড়াশোনা করছে সেটা আপনিও বুঝতে পারবেন যখন সে জোরে পড়ছে বা চেয়ার টেবিলে বসে পড়ছে, এবং অবশ্যই শব্দ করে পড়ছে, তার কথাটা আপনি শুনতে পাচ্ছেন সে কি বলছে বা পড়ছে। এই জিনিসগুলো ভীষণভাবে পড়াশোনার ক্ষেত্রে মাথায় রাখবেন। আর এটাও পাশাপাশি বলবো যে যদি সে কোনো সাবজেক্টকে ভয় পায় বা কোনো কিছুকে ভয় পায়, তাহলে তার সাথে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব তাকে ভালোভাবে বুঝিয়ে, ভালোভাবে তাকে তার মাথায় ঢোকানো, যেটা কোনো ভয়ের জিনিস নয়, কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই, এটা একটা কাজ, সেই কাজটা তোমাকে করতে হবে। এইভাবে মানে যাতে সে বুঝতে পারে যে এটা কোনো একটা বাড়াবাড়ি ভয়াবহ কিছু না, এটা একটা স্বাভাবিক এবং সাধারণ বিষয়। আচ্ছা, আরেকটা কথা বলবো, অনেক সময় বাবা মারা একটা কথা বলেন, তোর দ্বারা হবে না, তুই পারবি না, দেখ অমুক কি ভালো রেজাল্ট করলো, তোর দ্বারা কিছুই হবে না। এই ধরনের কথা কখনো সন্তানকে বলবেন না। তুই পারবি না, তোর দ্বারা হবে না, অমুককে দেখিয়ে উদাহরণ দেওয়া, এই জিনিসটা কখনো, ও কত ভালো রেজাল্ট করলো, তুই তো কই পারলি না, এই ধরনের কথা কখনো বলবেন না। কেন? এটা সন্তানের মনে অসম্ভব মানসিক চাপ এবং হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে আসতে পারে, যেটা কখনো করবেন না। সব সময় সে যদি তার পড়াশোনাকে ভয়ও পায়, সে যদি মনে করে আমি ঠিকমতো পড়তে পারছি না বা আমি ঠিক আমার জায়গাটায় পৌঁছতে পারছি না, তাকে সবসময় বলুন তুমি মন দিয়ে পড়ো, তুমি একটু জোরে পড়ো, তোমার পড়াটা যেন আমরা শুনতে পাই, আমাদের কথা মতো চলো, তুমি অবশ্যই পারবে। সব সময় বলবেন তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি চেষ্টা করলেই পারবে, তোমার দ্বারা হবে। এই কথাটা বিশেষভাবে মাথায় রাখবেন। আমি অনেক সময় দেখেছি, অনেক সময় এটা বলে হ্যাঁ তোর দ্বারা হবে না, দেখেছিস পাশের বাড়ির ও কি সুন্দর রেজাল্ট করছে, তুই কিছুই পারিস না। এই ধরনের কথা একদম বলতে বারণ করব, বরং তাকে বলবেন যে তুমি চেষ্টা করো, তোমারও ঠিক ওই রকমই ভালো রেজাল্ট হবে। আচ্ছা, আমি একটা কথা বিশেষভাবে বলবো, কোনো ধরনের নেগেটিভ কথা সন্তানকে বলবেন না। কোনো ধরনের, যে কথাতে সে হার্ট হতে পারে, দুঃখ পেতে পারে, কোনো এই ধরনের নেগেটিভ কথা সন্তানকে বলবেন না। সব সময় তাকে উৎসাহিত করবেন এবং সব সময় বলবেন তুমি চেষ্টা করলেই পারবে, তোমার ভেতরে সেই ক্ষমতা আছে, তুমি একটু জোরে পড়ো, তুমি একটু মন দিয়ে পড়াশোনা করো, তুমি অনেক ভালো জায়গায় যেতে পারবে। অর্থাৎ সমস্ত কথা বলতে হবে পজিটিভ ওয়েতে, এবং সমস্ত কথা
পজিটিভ ওয়েতে যদি ভালো করে বুঝিয়ে তাকে বলা হয়, আমি মনে করি অবশ্যই সে বুঝবে এবং সে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে, তার মনের জোর বৃদ্ধি পাবে। সচেতন বাবা মায়েরা আরেকটা যেটা করবেন যে অল্প বয়সী ক্লাস 4, 5, 6, 7-এই তাদের জন্মছকের প্রতিকার করবে। হ্যাঁ, মানে প্রতিকার করলে কিন্তু শুধু যে তার মনোযোগ বাড়বে তা নয়, সে জীবনে এস্টাবলিশ হবে। আমি একটু বলে দিই এই প্রসঙ্গে, আগামী এটা খুব জরুরি কথা, এটা আপনি ভীষণ জরুরি কথা বললেন, মানে এস্টাবলিশড হতে হবে। হ্যাঁ, এস্টাবলিশড হতে হবে। এবং এই যে কথাটা আপনি বললেন যে এটা খুব ভীষণ জরুরি কথা, যে তোমাকে জীবনে দাঁড়াতে হবে, তোমাকে ভালো অর্থ রোজগার করতে হবে। দেখুন এখনকার দিনে ছেলে মেয়ে সবাই অর্থ চায়, সবাই চায়, যারা যারা বিয়ে করে সংসার করছে মানে এই নয় যে সে অর্থ রোজগার করছে না, স্বামী স্ত্রী দুজনেই অর্থ রোজগার করছে বহু ক্ষেত্রেই। সুতরাং এই ব্যাপারগুলো তাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, এবার আমরা ফোন নেব। আর আপনাদের বলে দিই, আগামীকাল কিন্তু কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। আগামীকাল কৃষ্ণনগরে চেম্বার, 5 তারিখ কৃষ্ণনগরে চেম্বার। আজকে অনলাইন, আমি জানি না এখন অনলাইনে আপনারা আদৌ চান্স পাবেন কিনা। যদি মনে হয় যে আমার খুব এমার্জেন্সি রয়েছে, কথা বলে দেখতে পারেন, কথা বলে দেখতে পারেন। কিন্তু আগামীকাল কৃষ্ণনগরের জন্য নাম এনরোল করুন 98306। আমি একটু বলে দিই, 98306935535, 983069357 হচ্ছে চেম্বারে বুকিং নাম্বার, আর অনলাইন নাম্বার হচ্ছে 9330789557। যোগাযোগ করতে থাকুন। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? সর্বাণী ঘোষ বলছি। সর্বাণী, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। কার সম্পর্কে জানবেন সর্বাণী? আমার সম্বন্ধে জানবো। আওয়াজটা একটু বসে গেল। আমার সম্বন্ধে জানবো। কেউ এসেছিল? না, হ্যাঁ আমার বান্ধবী এসেছিল, চাকরি পেয়েছি। আচ্ছা, আপনার বান্ধবী রাজশ্রীকে দেখিয়েছেন, তিনি চাকরি পেয়ে গেছেন। হ্যাঁ। এবার আপনি আপনার সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ? 1/11/1996। আচ্ছা, সময়? রাত 10টা 15। কোথায়? ব্যারাকপুর। আচ্ছা, এক 1/11/1996, রাত্রি 10টা 15, তাই তো? হ্যাঁ, রাত্রি 10টা 15, ব্যারাকপুর। আচ্ছা, যেটা আমি বলবো, কর্কট লগ্ন মিথুন রাশি, কর্কট লগ্ন মিথুন রাশি, এক সেকেন্ড, কর্কট লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, শনি মিনেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে কর্কট, লগ্নপতি চন্দ্র দ্বাদশে রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট এটা আমি বলতে পারছি না, মিডিওকার স্টুডেন্ট। কেন, হরোস্কোপে লগ্নপতি দ্বাদশে গেছে, রবি নিচস্থ অবস্থায় চতুর্থে বসে আছে, শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গায় বেশি দেখাচ্ছে। হ্যাঁ, আপনাকে কিছু বলতে হবে না, আগে আমি বলবো তারপরে নিশ্চয়ই আপনি বলবেন। আচ্ছা, আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গা দেখাচ্ছে, কিন্তু হরোস্কোপে খুব ভালো আর্টস নিয়ে পড়াশোনা করেও যথেষ্ট ভালো রেজাল্ট বা নাম্বার করা যায়, কিন্তু খুব ভালো রেজাল্ট হচ্ছে বা খুব ভালো নাম্বার হচ্ছে এটা বলতে পারছি না। এবং আলটিমেট ওভারঅল সাফল্যে বাধার জায়গা ভীষণভাবে দেখাচ্ছে। সেরকমভাবে ভালো চাকরি, অর্থ রোজগারের জায়গাও দেখছি না, নাম্বার প্রাপ্তির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও বাধার জায়গা দেখছি। আপনি কিছু মনে করবেন না, আমাকে নেগেটিভ কথাই বলতে হলো, বাট আপনি একটু শেয়ার করুন। আচ্ছা, আর্টস নিয়ে পড়াশোনা আপনি হ্যাঁ বলেছেন, কি নিয়ে পড়েছেন আপনি? আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি। মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? হ্যাঁ হ্যাঁ, গ্র্যাজুয়েশন। মাস্টার্স করেননি? না। তার সঙ্গে অন্য কিছু করেছেন? না। আপনি চাকরির চেষ্টা করছেন, মানে গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছেন? হ্যাঁ। আপনার বন্ধু কি এসে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, পুলিশের চাকরি। দেখুন, আমি একটা কথা বলি, আমার মনে হলো উনি বললেন আমার বন্ধু গিয়ে চাকরি পেয়েছে। এটাই কথাটা হচ্ছে যে সব সময় সবার ভাগ্যে যে একই জিনিস লেখা আছে এটা নয়। আরেকটা কথা হচ্ছে, চেষ্টা বা উদ্যমটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এই হরোস্কোপে পড়াশোনা কিন্তু খুব, আমি প্রথমেই বললাম, খুব সাধারণ মানের এবং মিডিওকার।
অত্যন্ত মিডিওকার। এবার ঘটনাটা হচ্ছে অন্যের সঙ্গে তুলনা করে লাভ নেই, আপনার ভাগ্যে কি আছে আপনি সেটা ভাবুন। না আপনার বন্ধুরও কি শুধু হিস্ট্রি অনার্স ছিল নাকি না তার এক্সট্রা কিছু ছিল? পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল ওর। পলিটিক্যাল সায়েন্স অনার্স, ওকে। তিনি নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন কোনো জায়গায় চাকরি পেয়েছেন? পুলিশে। পুলিশ, ব্যাপারটা বুঝলেন, পলিটিক্যাল সায়েন্স একদমই তাই, একদমই তাই, একদমই বুঝতে পারছি। দেখুন চয়েসটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, বললাম তো সাবজেক্ট চয়েস ভীষণ ইম্পর্টেন্ট। এবং সবাই যদি ভাবে যে আমি একটা সরকারি চাকরি পাবো সেটাও সবসময় হয় না। আমার কথা হচ্ছে কি, নিজেকে প্রস্তুত রাখুন সব কিছুর জন্য, সরকারি হোক বেসরকারি হোক, ভালো চাকরি, ভালো এস্টাবলিশমেন্ট, ভালো অর্থের জন্য প্রস্তুত রাখুন। তো এখানে এই হরোস্কোপে বহু বাধার জায়গা রয়েছে, সম্ভব হলে গ্রহ সংস্কার করুন, কেন হরোস্কোপে খুব পজিটিভ কিছু আমি বলতে পারিনি, আপনি চেষ্টা করুন গ্রহ সংস্কার করার। আপনি যোগাযোগ করুন, এখনো সময় আছে। 96 ইনবর্ন এমন কিছু বড় নয়, না আপনার এখনো চেষ্টা করলে অনেক কিছু ভাবা যায়। আপনি ক্যারিয়ার নিয়ে ভাবছেন, তাই ডিপ্রেশনে ভুগবেন না, চেষ্টা করুন পজিটিভলি ভাবুন। একদমই তাই। যোগাযোগ করুন রাজশ্রীর সঙ্গে, এবং আপনি ব্যারাকপুরে থাকেন, ব্যারাকপুরেই চেম্বার আছে। আগামী আমি একটু চেম্বারগুলো বলেও দিই রাজশ্রী। আগামীকাল চেম্বার রয়েছে কৃষ্ণনগরে, আর ব্যারাকপুরে চেম্বার রয়েছে হচ্ছে আগামী 15 তারিখ, 15ই এপ্রিল হচ্ছে সোমবার ব্যারাকপুর চেম্বার। আগামীকাল, আজকে রয়েছে অনলাইন চেম্বার, আগামীকাল কৃষ্ণনগর 5 তারিখ, তারপরে সামনের সোমবার 15 তারিখ হচ্ছে ব্যারাকপুর, মানে আসছে সোমবার 15 তারিখ ব্যারাকপুর, 19 তারিখ শুক্রবার বর্ধমান, 20 তারিখ শনিবার দুর্গাপুর, 21 তারিখ রবিবার দিন আসানসোল, 22 তারিখ সোমবার হাওড়া, 26শে এপ্রিল পাচ্ছেন খড়গপুর, আর 2রা জুন হচ্ছে শিলিগুড়ি। আগামীকাল 5ই এপ্রিল আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন। কৃষ্ণনগরে কিন্তু এপ্রিল মাসে এটাই চেম্বার, তাই যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন। আর আমরা অনেকেই জানি না এই সময়টা কিন্তু খুব ভালো সময়, খুব পজিটিভ ভাইবস। দেখুন আপনি বলবেন এটা আবার কি কথা বলছেন, আজকের যুগের মানুষ হয়ে এই সময়টা ভালো। ইউনিভার্স তো, ইউনিভার্স কখন কি করে, যে তাইওয়ানে একটা ভূমিকম্প হলো, মানে বাড়িঘর কীভাবে ভেঙে পড়ে গেল, এটা তো নেচার করছে। নেচার কি করবে সেটা আমরা কেউ জানি না, আজ এখানে আছে কালকে যেটা বড় গর্ত হয়ে যেতে পারে। উই ডোন্ট নো অ্যাবাউট নেচার, ভীষণ মিস্ট্রি রয়েছে নেচারের মধ্যে। নেচারই কিন্তু এই যে ঋতু পরিবর্তন করছে, দেখুন এই সময় এত গরম পড়ার কথা না, কিন্তু নেচারই তো দিচ্ছে। আমি আপনি চাইলেও তো একটা এসি লাগাতে পাচ্ছি না নেচারের গায়ে, আমার ঘরে এসি লাগাচ্ছি। বিষয়টা সেরকমই, যে নেচারকে মানে তাকে তার জায়গায় রেখে নিজের জায়গাটাকে পজিটিভ করো। নেচারে এরকম মাঝে মাঝে সময় আসে যে এক একটা পজিটিভ ভাইবস থাকে। দিস ইজ দ্য হাই টাইম, ঠিক ওই দুর্গাপুজোর আগে, মহালয়ার আগে থেকে একটা পজিটিভ ভাইবস আসে, সময় আসে, এই সময়টা হচ্ছে পজিটিভ ভাইবসের সময়। এই সময়টাকে কাজে লাগানো যায়, কারণ এই সময়ের পরেই দেখবেন আসবে হচ্ছে ফলোয়ারিনি, তারপরেই আসবে অমাবস্যা, মানে একটা অসম্ভব পজিটিভ ভাইবসের সময়। তো আপনারা যোগাযোগ করতে থাকুন। আসলে দেখুন রাজশ্রী, আপনি আপনার যে সামনে অনেকগুলি বড় বড় অমাবস্যা, আপনি আপনার ক্যারিয়ারে সফল হয়েছে। আজকে আপনার এই অগস্ট মাস আসতে 22 বছর হয়ে যাবে, আপনি তো শর্টকাটে পাননি না, আপনার কোনো শর্টকাট ছিল না, শর্টকাটে কিছু এসে বসেছেন টেলিভিশন চ্যানেলে, আর লোকে আপনাকে যে জানায়, আপনাকে বহু দূরে দূরে চেম্বার করেছেন একটা সময়, এখনো করেন, এখনো চেম্বার করেন। আপনাকে আসতে হয়, আপনাকে রেগুলার আপডেটেড, নিজেকে আপডেট রাখার জন্য পড়াশোনা করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত। আগামীকালই তো কৃষ্ণনগর চেম্বার, আগামীকালই কৃষ্ণনগর চেম্বার, তো শর্টকাট না সবকিছুর জন্য। রাজশ্রী কিন্তু নিজের ক্যারিয়ার ভালো রাখার জন্য তার নিজস্ব মন্ত্রপাঠ আছে, নিজস্ব জপ তপ ধ্যান আছে, আমি জানি ব্যক্তিগতভাবে, তো সেগুলো কিন্তু আমাদের সবাইকে করতে হবে, তা নাহলে আমরা ভালো থাকতে পারবো না। টেলিফোন আছে কি বন্ধুর? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি অর্চনা ঘটক বলছি, বজবজ থেকে। বজবজ থেকে অর্চনা ঘটক, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। কেউ এসেছিল? আচ্ছা, আগে আপনাদের দুজনকে নমস্কার জানাই। হ্যাঁ, আমার দিদি গিয়েছিলেন ওনার মেয়ের জন্য, ও মানে বিয়ের জন্য গিয়েছিলেন, ভালো ছেলে, প্রফেসরের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে। আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 6/12/1991। 6/12/1991। সময়? সময় সকাল 11টা 5। সকাল 11টা 5। কোথায়? কলকাতা। ব্যাস, আর কিছু বলার দরকার নেই।
আচ্ছা 6 ডিসেম্বর 6 ডিসেম্বর 1991 সেদিন ছিল শুক্রবার, সকাল 11:05 কলকাতা। কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে বুধ বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নের পঞ্চম ভাবে রয়েছে কেতু, পঞ্চম ভাবে রয়েছে কেতু এবং একাদশে রয়েছে রাহু। এই রাহু কেতু অ্যাক্সিসটা কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। হরোস্কোপে লগ্নের সপ্তমে রয়েছে বৃহস্পতি, ভাগ্যভাবে রয়েছে সক্ষেত্রস্থ শুক্র, সক্ষেত্রস্থ শুক্র ভাগ্যভাবে, এটা যথেষ্ট ভালো পয়েন্ট। এবং হরোস্কোপের দশম ভাব বা কর্মভাবে রয়েছে, দশম ভাব বা কর্মভাবে রয়েছে 4টে গ্রহ, রবি, বুধ, চন্দ্র, মঙ্গল। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়লে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং যথেষ্ট ভালো পড়াশোনায় যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। পাশাপাশি এই হরোস্কোপে যেটা দেখছি দশমভাবে রবি, বুধ, মঙ্গল, চন্দ্র রয়েছে। সুতরাং হরোস্কোপে কর্মজীবন যথেষ্ট ভালো হওয়ার কথা, কিন্তু দাম্পত্য জীবন একদম শুভ দেখছি না এবং ইনলসদের জায়গা একদম শুভ দেখছি না। ইনলস বলতে সেকেন্ড হাউস, সেকেন্ড হাউসের অধিপতি হচ্ছে এখানে, সেকেন্ড হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সপ্তমে বসে আছে। সুতরাং শ্বশুরবাড়ির লোকেদের থেকে কিন্তু অনেক সময় মানে শ্বশুরবাড়ির যে শ্বশুর শাশুড়ি এই ধরনের লোকেদের থেকে যথেষ্ট একটু নিপীড়িত হওয়া, মানসিকভাবে একটু বিপর্যস্ত হওয়া এই যোগও কিন্তু হরোস্কোপে রয়েছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, মেয়ে পড়াশোনায় ভালো, সায়েন্স নিয়েই পড়েছে, ভালো জায়গায় চাকরি করে, কিন্তু সাংসারিক জীবনে শাশুড়ি খুবই অশান্তি করে। এইটাই তো রাজশ্রী একদম বুবুও বললেন। স্বামী ভালো কিন্তু সাংসারিক জীবনে শাশুড়ি খুব অত্যাচার করে। অ্যাকচুয়ালি কি জানেন তো, হাজবেন্ড ভালো হলেও না যদি শাশুড়ি বা শ্বশুর করে, সবাই তো আর আলাদা হতে চায় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একসঙ্গে থেকে রোজ 7 দিন 10 দিন অন্তর অত্যাচার করে, মানে মানসিক অত্যাচার করে। বুঝতে পেরেছি, মানসিক মানে অত্যাচার। মেয়ে কি অত্যাচারিত হয়ে আপনার কাছে চলে আসে? না না, আমার সঙ্গে হ্যাঁ আমার কাছে চলে আসে, আবার ডাকে, উনি আবার দেখে আবার বাড়ি নেয়। শাশুড়ি কি ঝগড়া অশান্তি করে, বলে চলে যাও, আবার চলে যায়, চলে গিয়ে এসে আবার বাড়ি আসে, এসে 2-3 দিন থাকলো, আবার তারপরে ডেকে নেয় যে চলে আসো। তা মেয়ে কি করবে, আবার যায়। মেয়ের বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। আর শাশুড়ি কি উইডো, মানে তার কি স্বামী আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইডো। আর ছেলে একটাই? ছেলে একটাই। ওইটাই কথা, যে একটা ছেলে, তার উপর অসম্ভব, মানে সে আমার হাজব্যান্ড নেই, সেটাই মানে উনি বসে বসে এই সমস্ত করেন। আর একটা কথা আমি বলছি, হরোস্কোপে না এই শ্বশুর বাড়ি রিলেটেড প্রবলেমটা খুব কমন প্রবলেম। আমি দরকার হলে পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী দিনে। মানে এই যে ইনলসের দিক থেকে যে সমস্যা আসে এবং এটা মেয়েরা বেশি ফেস করে। আমাদের হাতে আজকে আর সময় নেই, আগামীকাল কৃষ্ণনগরে চেম্বার, যারা এরকম সাংসারিক সমস্যায় রয়েছেন, আমরা হয়তো সফলতার সন্তানের এডুকেশন নিয়ে বললাম, কিন্তু স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক তলানিতে থেকেছে, কিংবা ইনলসদের দ্বারা আপনি ভীষণ নিপীড়িত, শ্বশুরবাড়িতে সংসার করতে চাইছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, আপনাদের জন্যই কিন্তু চেম্বার। আপনারাও যোগাযোগ করুন কৃষ্ণনগরে, আগামীকাল চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।